টি-20 বিশ্বকাপ উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আমাদের আজকের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আমাদের আজকের আলোচনার বিষয় আমেরিকায় বিশ্বকাপ কেমন হলো। সেলিম খান, আমেরিকায় বিশ্বকাপ যেখানে তারা কখনোই ক্রিকেট কখনো খেলে নাই বা করে নাই, সেইখানে টি-20 ক্রিকেট বিশ্বকাপ আমেরিকাতে কেন? ধন্যবাদ তানভীর সোহেল। যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে বলতে হয় যে ক্রিকেটের যে ব্যবসা, এই ক্রিকেটের বাণিজ্য, এইটাকে সম্প্রসারণ করাই হচ্ছে প্রধানতম লক্ষ্য, এবং তারা সেটা গোপনও করেনি যে লক্ষ্য। এখন বলতে পারেন যে আমেরিকায় সম্প্রসারণ করা দরকার, অন্য জায়গায় তো আছে, কিন্তু লক্ষ্য করলে আপনি এটা দেখবেন যে ক্রিকেট ব্যবসায়িকভাবে কখন আসলো। ক্রিকেট আসছে কিন্তু বিশ্বকাপ শুরুর সময় থেকে, যখন থেকে সীমিত ওভারের 50, প্রথমে 60, তারপরে 55, তারপর 50 ওভারের যে ম্যাচ ছিল, সেখান থেকে কিন্তু বিশ্বকাপের শুরু। এবং এই ব্যবসাটা কিন্তু প্রথমে ছিল ইংল্যান্ডে, এবং ইংল্যান্ডে এইটা জমজমাট ক্রিকেটের মোটামুটি ব্যবসা ছিল। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে 1983 সালে যখন কেউ ধারণা করেনি, সেই বিশ্বকাপে যখন ভারত ওয়েস্ট ইন্ডিজের মতো একেবারে ওয়েস্ট ইন্ডিজের বলা হয় সর্বকালের সেরা দলকে হারিয়ে ভারত যখন চ্যাম্পিয়ন হলো, তখন কিন্তু একটা বিস্ফোরণ ঘটে গেল। এবং ভারতীয় সমস্ত, বিশেষত ভারতীয় ব্যবসায়ী মহল, তারা বুঝতে পারলো যে তাদের সামনে একটা বড় সুযোগ চলে আসছে। এবং ভারতীয়রা না শুধু, যারা আইসিসি সেই সময় চালাতেন, আইসিসি কিন্তু মূলত ছিল 3টে দেশের অধীনে। পালাক্রমে আইসিসির প্রধান হতেন হয় ইংল্যান্ডের একজন, নাহলে অস্ট্রেলিয়ার একজন, নাহলে ওয়েস্ট ইন্ডিজের একজন। এই ভারতীয় পাকিস্তানি এদের কিন্তু কোনো দাম ছিল না। কিন্তু এই ভারতের বিশ্বকাপ জেতাটাই পুরো চিত্রটাকে পাল্টে দিল। আপনি দেখবেন যে 87-তে বিশ্বকাপ হঠাৎ করে চলে এলো ভারত এবং পাকিস্তানে। বিশ্বকাপ চলে আসার পরেই, এবং সেখানে যে ধুমধুমার কাণ্ড হয়ে গেল, দেখা গেলো ব্যাপক সাড়া এবং মাঠ ভর্তি উপচে পড়া দর্শক। 2 নম্বর হচ্ছে যে ভারতীয় বা পাকিস্তানে সেখানে যারা বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেখানকার তাদের পণ্য প্রচারের জন্য তারা বুঝলেন যে এটা একটা খুব দারুণ মাধ্যম। এবং তখন অনেকগুলো জিনিস একসাথে বিকশিত হতে শুরু করেছে, যেরকম টিভি। লোকজনের ছোট টিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আস্তে আস্তে কিন্তু লোকের ঘরে ঘরে পৌঁছাতে শুরু করেছে। 2 নম্বর, আস্তে আস্তে কিন্তু ভারত, পাকিস্তান, ইভেন বাংলাদেশ যদি আমি বলি, তখন কিন্তু আস্তে আস্তে তারা ওই যে তাদের অর্থনৈতিক কাঠামো ছিল, সেই কাঠামো বদলে তারা পুঁজিবাদী কাঠামোয়, মুক্ত বাজার অর্থনীতির দিকে ধাবিত হতে শুরু করলো। মুক্ত বাজার অর্থনীতির জন্য যেটা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে একটা বড় উপলক্ষ্য, এবং সেই উপলক্ষ্যটা নিয়ে আসছিল ক্রিকেট। এবং এইভাবে কিন্তু ক্রিকেটটা আস্তে আস্তে, ক্রিকেটের বাজারিকরণ হয়নি শুধু, ক্রিকেটের বাজারিকরণের সাফল্য কিন্তু সারা দুনিয়া পেয়েছে, আইসিসি পেয়েছে, এবং আইসিসির সদস্যভুক্ত সব দেশই পেয়েছে। এবং একটা কথা এখানে বলা জরুরি যে ক্রিকেটে যত এই ভারতীয় উপমহাদেশ সাফল্য পেয়েছে, তত কিন্তু ধীরে ধীরে পিছিয়ে গেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। এখানের মানুষের কিন্তু ওই আবেগ, ওই উচ্ছ্বাস কিন্তু আস্তে আস্তে কমে আসছে, আর আমাদের এই দিকটায় সর্বোচ্চভাবে বেড়েছে। এবং এই যে ক্রিকেট বাণিজ্যের যে সর্বোচ্চ সেইটা যদি আপনি দেখেন, সেইটা হচ্ছে আইপিএল মানে হচ্ছে বিরাট এক ধামাকা, যেখানে হাজার হাজার কোটি টাকা, এবং বহু ক্রিকেটার, প্রত্যেকটি ক্রিকেট বোর্ড বাধ্য হচ্ছে যে আইপিএলের সময়সূচির সময় তাদের কোনো খেলা না রাখা, আইসিসি পর্যন্ত। কারণ আইপিএলের 1 মাস বা 1.5 মাসের খেলা খেলে একজন ক্রিকেটার যে পরিমাণ আয় করেন, 25 কোটি ভারতীয় রুপি, 20 কোটি ভারতীয় রুপি, আরে এটা তো তার সারা জীবনের ইনকাম। কিন্তু সে একবারের আইপিএল খেলে এই ইনকাম করে যাচ্ছেন। ফলে কোনো প্লেয়ারকে ধরে রাখার কোনো ক্ষমতা আপনার এই দলগুলোর বড় বড় দেশ, ক্রিকেট তো আগে দেশের নামে হতো, সে দেশের নামে দলগুলো আসলে নেই। ভারত একটা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া থেকে এটা ভারতের দিকে গেল এক সময়, উপমহাদেশ এটা ব্যাপক লাভবান হলো ধরলাম, কিন্তু আমেরিকায় তো ক্রিকেট বলে কিছু নাই। তারা কেন মনে করতেছে যে ক্রিকেট দিয়ে তাদের কোনো লাভ হবে? আপনি যদি দেখেন যে আমেরিকা এবং অস্ট্রেলিয়া যখন খেলাটা আমেরিকায় হচ্ছে, তো আপনার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া যখন স্যাচুরেটেড পজিশনে চলে গেছে, ঠিক সেই সময় কিন্তু ভারতও আস্তে 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 গত 20-30 বছরে ভারতেও কিন্তু একটা স্যাচুরেটেড অবস্থায় কিন্তু চলে আসছে খেলাটা।
এই খেলাটা এখন আরেক দিকে যদি নিয়ে যেতে পারে তাহলে ক্রিকেটের এই বাণিজ্যটা যে বন্ধ হয়ে যাবে। সেই কারণে কিন্তু আইপিএলকে নিয়ে যাওয়া হয়েছে দুবাইতে। একসময় সৌদি আরব প্রস্তাব দিয়েছিল এই বছরে যে সৌদি আরবে খেলাটা করা যায় কিনা। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যেখানে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই ভারতীয় উপমহাদেশে, সেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এদের বিপুল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু আপনার আমেরিকায় থাকেন। এই যে বিরাট ডায়াসপোরা, পাশাপাশি আপনি কিছু ব্রিটিশ মানে আমি ব্রিটেন, আয়ারল্যান্ড, তারপরে স্কটিশ, এরপরে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের কিছু লোক কিন্তু ইংরেজিভাষী লোক কিন্তু আপনার আমেরিকায় থাকেন। তাদেরকে ধরাটাই কিন্তু লক্ষ্য। মূল আমেরিকানদের কাছে এখনও ক্রিকেট কোনো না, কিন্তু এই যে ভারতীয় উপমহাদেশের লোকজন যারা সেখানে অনেক পরিশ্রম করেন, অনেক করেন, কিন্তু ক্রিকেট নিয়ে, দেশ নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা বিরাট আবেগ কাজ করে। যে আবেগের মানে প্রতিফলনটা আপনার ওই খেলা দেখার বা দেখতে চাওয়ার মধ্যে পাওয়া যায়। সেই আবেগটাকে মানে অর্থনীতি বা ব্যবসায় রূপান্তরিত করা যাবে কিভাবে, সেটাই কিন্তু মানে আইসিসির চিন্তা ছিল। এবং যেটা আমেরিকার ক্রিকেট সংস্থার যিনি প্রধান পরাগ মারাঠি, উনি কিন্তু স্পষ্টই বলছেন যে আমরা ক্রিকেটের ব্যবসাটাকে এখানে সম্প্রসারিত করতে চাচ্ছি। আমেরিকা পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক দেশ, সেখান থেকে যদি একটু কমও আসে তাতেও কিন্তু কোনো অংশে লাভ না। এখন আমি তানভীর আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি এই যখন আমেরিকায় তো 16টি খেলা হলো, আর 39টা খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে, মানে বিভিন্ন দ্বীপে, ওয়েস্ট ইন্ডিজ বিভিন্ন দ্বীপে। আপনি এই যখন আমেরিকায় খেলাটি শুরু হলো ডালাস এবং নিউ ইয়র্কে, আপনি এই সময় নিউ ইয়র্কে ছিলেন। এখন আপনি ওইখানের মানে প্রবাসী বাংলাদেশিদের উন্মাদনা দেখেছেন, ভারতীয়দের উন্মাদনা দেখেছেন, অন্যান্য যারা পাকিস্তানি বা এদের সবারই উন্মাদনাটা দেখেছেন। আপনি একটু আমাদের দর্শককে সরাসরি বলুন যে আপনি কি ধরনের উন্মাদনা দেখেছেন, এবং তাহলে মনে হয় আমাদের দর্শকদের বুঝতে আরও সুবিধা হবে যে কেন আমেরিকায় এই ক্রিকেটকে নিয়ে যাওয়া হয়েছে এবং কেন ডালাস এবং কেন নিউ ইয়র্ক। ডালাসে কিন্তু যে ম্যাচগুলো ফেলা হয়েছিল সেই ম্যাচগুলো কিন্তু খুব একটা বড় ছিল না। নিউ ইয়র্কেই ফেলা হয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ, যেখান থেকে পয়সা আসতে পারে। এইটা আপনি প্লিজ একটু আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করেন। ধন্যবাদ সেলিম খান। আসলে ওই সময়টাতে যখন আমেরিকাতে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তখন আসলে আমি আমেরিকাতেই ছিলাম। আমেরিকার যেটা সেলিম খান বলছিলেন যে আমেরিকার মূলধারার মানুষের কাছে, যারা অর্থাৎ আমেরিকান আমরা বুঝি, তাদের কাছে ক্রিকেটটা হয়তো অতটা জনপ্রিয় না, বা তারা এটা নিয়ে খোঁজও রাখেন নাই, তেমন সবই ঠিক আছে। কিন্তু যে জিনিসটা যে তাদের ইমিগ্র্যান্ট, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এবং এর পাশাপাশি যদি আমরা বলি যে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এই যে দেশগুলো, এদের কিন্তু একটা ধারাবাহিক দর্শক আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচ জুড়েই দেখতে পাচ্ছি, যেখানে তারা খেলা দেখতে গেছেন এবং হচ্ছে খুবই এনজয় করছেন। বিশেষ করে উপমহাদেশের কথা বললে তো বলতেই হয় যে কোনো ম্যাচের টিকিট ফাঁকা, মানে কোনো সিট ফাঁকা ছিল না। প্রতিটা টিকিট কিন্তু ব্ল্যাকে বিক্রি হয়েছে সেলিম খান। আপনি জানেন যে $300 বাংলাদেশের যে খেলা ছিল, যেটা সাউথ আফ্রিকার সঙ্গে, কোনো টিকিট শেষ মুহূর্তে $300-350 অনেকে কিনতে হয়েছে। $300 মানে আমাদের 36,000-40,000 টাকা দিয়ে তারা একটা টিকিট তারা কিনেছেন, কারণ খেলাটা এই মাত্রায় চলে গেছে। এবং পুরো স্টেডিয়াম পুরোপুরি ভরা থাকে, সামান্য কিছু সিট হতে দেখা গেছে ফাঁকা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যদি আমরা বলি যে ভারত পাকিস্তানের খেলা, নেপালের খেলা, বাংলাদেশের খেলা, শ্রীলঙ্কার যখন খেলা হচ্ছে, এবং অ্যাজ ওয়েল যুক্তরাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যখন খেলা হচ্ছে, তখন কিন্তু আমরা যেটা আমেরিকান বলি, তারা হয়তো সেখানে উপস্থিত নাই, কিন্তু সমস্ত ইমিগ্রান্ট যেসব দেশগুলো, তারা কিন্তু তারা আমেরিকান আমেরিকান যারা, তারা কিন্তু যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করার জন্য যাচ্ছে, সেখানে ইমিগ্রান্টদের দিয়েই তৈরি, এবং 6-7টি দেশের প্লেয়ার কিন্তু সেইখানে আছে। ফলে প্রতিটা মাঠ সেরকম, হ্যাঁ, আমরা ওই কয়েকটা জায়গায় যখন আমরা খেলা দেখতে যাচ্ছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের পুলিশ যারা, তারা কিন্তু ঠিক খেলা বুঝতেছে না। অনেক সময় জিজ্ঞেস করে যে কি হলো, আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে। আমরা যখন মাঠে, তখন আমরা বাংলাদেশ ওই খেলাটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে, কিন্তু এমন উন্মাদনা, তারা মনে করতেছে বাংলাদেশ জিতে গেছে, কিন্তু আবার রেজাল্টে যখন আসতেছে, তখন তারা দেখতেছে যে না, বাংলাদেশ হেরে গেছে। কিন্তু তারা বুঝতেছে না আমাদের এই যে বাংলাদেশিদের যে উচ্ছ্বাসটা, এটা দেখে তারা বুঝতে পারতেছে না। সেটা হচ্ছে যে বাংলাদেশেরই একজন ওইখানে প্রবাসী, তিনি হিসাব দিয়েছেন যে যত সংখ্যক বাংলাদেশি ম্যাচ দেখতে গেছেন,
এবং যে ম্যাচ খেলায় তাদের দেখতে যাওয়ার জন্য এই যে আপনি বললেন $300-350 দিয়ে টিকিট কিনেছেন, প্লাস হচ্ছে ওই দিন ওনারা কেউ কাজে যেতে পারেন, ফলে অনেকে অনেক দূর থেকে আসছেন, ফলে তার একদিন না 2-3 দিন পর্যন্ত 2-3 দিন নষ্ট হয়েছে। তিনি একটা হিসাব করে দেখিয়েছেন যে প্রবাসী বাংলাদেশিরা এই একদিনের ম্যাচ একটা খেলা দেখার জন্য প্রায় $1 মিলিয়ন লস করেছেন। তার বিনিময়ে তিনি প্রশ্ন তুলেছেন যে এর বিনিময়ে আমরা তার কী পেলাম। মানে আপনি এই আবেগটাকে দেখেন, এই একদিনের আবেগের মূল্য হচ্ছে $1 মিলিয়ন। এইটাকে কীভাবে? এটা কিন্তু সত্যি যে আমি আমাদের সঙ্গে দেখা হয়েছে যখন খেলায় হেরে গেল, তখন ওই মাঠটা যেটা নাসাউতে অবস্থিত, লং আইল্যান্ডে, নাসাউ নিউ ইয়র্ক থেকে একটু পাশের একটা জায়গায়, তো সবাই খুব মন খারাপ করেই একটা যাচ্ছে, কেউ বিভিন্ন রেস্টুরেন্টে বসছে, কেউ খাচ্ছে। তো ওখানে আমরা শেষ করার পর আমরা ম্যাকডোনাল্ডসে একটা খেতে বসছিলাম। তো ওই কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশের সাপোর্টাররা আসছে, মন খারাপ করতেছে, খাচ্ছে। তাদের সাথে কথা হয়েছে, কেউ আসছে ভার্জিনিয়া থেকে, কেউ ক্যালিফোর্নিয়ার মতো জায়গা থেকে, ডেলভার থেকে, বহু 6 ঘন্টা, এবং বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তাদের স্কুল চলতেছে কিন্তু, এবং তারা এসে যে কোনো বাসায় উঠছে তাও না, সবাই হোটেলে উঠছে। পাশে যে ম্যারিয়ট হোটেল ছিল একেবারে নাসাউর ওইখানে সবচেয়ে কাছেই একটা বা দুটো হোটেল, ওই জায়গাটা অনেকটাই ফাঁকা, তার মধ্যে ম্যারিয়ট ছিল একটা বড় হোটেল। কোনো সিট ওইখানের আশেপাশে কোনো হোটেল বা ওই যে এয়ারবিএনবি বলে ওইখানে এই রিলেটেড কোনো জায়গায় কোনো ফাঁকা ছিল না, কারণ বাঙালিরা বিভিন্ন জায়গা থেকে আসছে। এবং যে 34,000 ধারণ ক্ষমতার নাসাউ স্টেডিয়াম নিউ ইয়র্কের, সেখানে দেখা যাচ্ছে যে 32,000, হ্যাঁ, কানায় কানায় পূর্ণ, এবং তার মধ্যে 30 থেকে 32,000 বাংলাদেশি দর্শক, যেটা সাউথ আফ্রিকার দর্শক হাতে গোনা। আমরা হয়তো বলতে পারি 500 দাও হয়তো হবে কিনা, আমরা চোখে দেখাতে এটাই হয়তো সর্বোচ্চ বলা যেতে পারে। তো বাংলাদেশে বহু দূর থেকে আসছে, বাচ্চাদের স্কুল রেখে আসছে, কাজ ফেলে আসছে তারা, এবং এসে হোটেলে উঠছে এবং খেলা দেখছে। হেরে যাওয়ার পরে যে বাংলাদেশি অধ্যুষিত যে জায়গাগুলো, জ্যামাইকা, তারপরে জ্যাকসনাইটসের মতো জায়গাগুলোতে, সেখানে সবাই আসছে, হোটেলে খাচ্ছে, করতেছে, সবারই মন খুব খারাপ ছিল। কারণ আপনি জানেন যে ওই ম্যাচটা আমরা প্রায় জিতেই গেছিলাম, জিততে আমরা হেরে গেছি, সেটা তাদের একটা মন খারাপ। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে টেক্সাসের কথাটা, টেক্সাসে যে জায়গায় খেলাটা হয়েছে, যে ডালাসে হয়েছে, তো এই ইমিগ্রেন্ট এলাকা, কিন্তু আপনি দেখেন টেক্সাস একটা, হ্যাঁ, বেসবল স্টেডিয়াম, এবং এটা তো একটা ফিল্ড যেখানে একটা স্টেডিয়াম নিউ ইয়র্কে তৈরি করা হয়েছে, 350 কোটি টাকা, বাংলাদেশি টাকায় বলা হচ্ছে যে 350 কোটি টাকার মতো খরচ হয়েছে। তো এই খেলা কিন্তু 8টা খেলাতে এই টাকার বেশি টাকা উঠে গেছে তাদের টিকিটের দাম থেকে। 350 কোটি টাকা ধরলে যদি আমরা ডলারে কনভার্ট করি, এটা কিন্তু খুব বেশি, $30 মিলিয়ন তাদের খরচ হয়েছে। ফলে তাদের কিন্তু এই টাকাটা উঠে গেছে টিকিট বিক্রি করে। ওখানেও একইভাবে তাদের এটা হয়েছে। তো তার মানে হচ্ছে যে আমেরিকার বাজারটা ধরাটা কিন্তু সম্ভব। মানে আমরা তো এটা শুধু দেখলাম যে বাংলাদেশি, মানে যারা আমাদের প্রবাসী বাংলাদেশি আছেন তাদের আবেগটা, এর সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় আছেন। ভারত পাকিস্তানের যেদিন খেলা, ইভেন আপনি একটা জিনিস যেটা আপনি বলছিলেন যে শুধু ভারত পাকিস্তানের খেলার দিনও তো কোনো টিকিট ছিল না, আরও বেশি দামে তাদের টিকিট কাটতে হয়েছে, বিশেষ করে ভারতীয়রা। ওই দিন হয়তো 5 থেকে 6,000 7,000 পাকিস্তানি দর্শক ঢুকতে পারছে, আর ভারতীয়রা কিন্তু আগে সব টিকিট কিনে ফেলছে। শুধু কিন্তু এই জিনিসটা না, ইভেন যে ম্যাচগুলো প্রস্তুতি ম্যাচ, বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ, ভারতের প্রস্তুতি ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু কানায় কানায় দর্শক ছিল, এবং সেগুলোও টিকিট কেটে দেখতে হয়েছে। ফলে কোনো ম্যাচকে যে কেউ সহজভাবে দেখছে, ছোটোভাবে দেখছে তা না। ইভেন যখন আর কোনো দল নাই, তখন যুক্তরাষ্ট্রের খেলার দিনও কিন্তু বাংলাদেশি দর্শক, পাকিস্তানি দর্শক সবাই গিয়ে যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করতেছে। তো এই জিনিসটা আছে। তো ফলে যেটা হয় যে সারা বিশ্বের সব মানুষ তো আমেরিকাতে থাকেই, আর সেখানে ক্রিকেট উন্মাদনা যেটা হলো যে এই ক্রিকেট শুধুমাত্র, মানে ধরেন আমরা যারা প্রথম জেনারেশন ওখানে গিয়ে আছেন, তাদের ক্রিকেট নিয়ে একটা আবেগ আছে, দেশ নিয়ে একটা আবেগ আছে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে আপনি যেটা একটু আগেই বলছিলেন যে অনেক দূর থেকে, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন, বিভিন্ন জায়গা থেকে এই বাচ্চা কাচ্চা নিয়ে তাদের সন্তানদের নিয়ে আসছেন, তাদের ওই বাচ্চাদের গায়েও লাল সবুজ জার্সি। এটা হচ্ছে যে এই মানে প্রায় 13,000 মাইল দূর থেকে যারা গিয়ে ওইখানে গিয়ে বসবাস করা শুরু করেছেন, তাতে সেকেন্ড জেনারেশনের সঙ্গেও কিন্তু আমি যদি একটি দেশকে পরিচিতি করার একটা বিষয় কিন্তু এখানে আমরা দেখতে পাই, যে সেটা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা আছেন, আমি অনেকের কাছে শুনেছি যে বাংলাদেশ হেরে যাওয়ার পরে তার বাচ্চারা
হাউ হাউ করে মানে কান্নাকাটি করেছে। অনেকেই কেঁদেছে। দ্যাট মিনস তার কিন্তু দেশের সঙ্গে কোনো না কোনোভাবে একটা যোগ তৈরি হচ্ছে। এইটা কিন্তু আমি একটা খুব পজিটিভ মানে ইতিবাচক দিক হিসাবে বিবেচনা করি যে এইটা আপনি কি কেমন দেখেছিলেন ওইটা? সেমভাবে আপনি যেটা বলছিলেন যে বললাম যে প্রত্যেকটা মানুষের মন খারাপ হেরে যাওয়ার পরে, এটাই এবং তো আমি। সবাই মানে জাস্ট খাচ্ছে কিন্তু কোনো প্রাণহীন হয়ে গেছে সবাই। সবাই যেখানে হাঁটতেছে, হাজার হাজার মানুষ যখন খেলা শুরু হয়নি ঢুকছে, তখন তাদের যে উচ্ছ্বাস, যাওয়ার সময় কিন্তু সেই হাজার হাজার মানুষ বেরোচ্ছে, কোনো মানে চুপচাপ একটা সারা শব্দহীন একটা অবস্থা। খুবই আনন্দ নিয়ে তারা ঢুকছে, বেরোচ্ছে। আমেরিকান যারা আছেন তারা অনেকে সান্ত্বনা দিচ্ছেন, না তোমরা তো ভালো খেলছো। অনেকেই যারা বাইরে দায়িত্ব পালন করতেছে, খুব ভালো, এটা তোমাদের ব্যাড লাক, প্রায়ই বলতেছে তোমাদের ব্যাড লাক, জাস্ট ব্যাড লাক, তোমাদের জিতে যাওয়ার কথা। তো সেই জায়গাটা ছিল বাচ্চাদের, আপনি ওই যে মন খারাপ করা, কান্নাকাটি করা, সারাক্ষণই করা, এটা তো ছিলই প্রচুর পরিমাণ। তো আমেরিকার বাণিজ্যিককরণ যদি আমরা দেখি যে হ্যাঁ টাকা ওটা তো তাদের উঠে একটা আসবে দিক, একটা দিক, ওটা তো একটা দিক। পাশাপাশি এই যে আমেরিকায় সারা পৃথিবীর মানুষ থাকে, সেখানে যখন ক্রিকেটটা যদি জনপ্রিয় হয়, তাহলে আমার মনে হয় যে আমেরিকাতে ক্রিকেট জনপ্রিয় করা এবং সব প্রচুর দর্শক, মানে একটা খেলার তো প্রান্ত দর্শক, সে দর্শক ঘাটতি আমার মনে হয় না যে আমেরিকাতে হবে। আমেরিকাতে যদি প্রচুর খেলা হয়, তাহলে দর্শক ঘাটতি হওয়ার সম্ভাবনা আমি তেমন দেখি কারণ না। এখনো পর্যন্ত তো আমেরিকায় যে এই সাবকন্টিনেন্টেরই কোটির বেশি হয়তো মানুষ থাকেন। 2 নম্বর হচ্ছে যে আমেরিকায় ফুটবলও কিন্তু জনপ্রিয় না। কিন্তু আপনি জানেন যে ফুটবল বিশ্বকাপ 1994 সালে একবার হয়েছে, অনেক দিন আগে। তখন কিন্তু আমেরিকায় ফুটবল ছিল না। আবার 2026-এ আমেরিকায় বিশ্বকাপ হবে এবং 3 দেশে, কানাডা, আমেরিকা, মেক্সিকো, 3 দেশ মিলে হবে। এখন দেখেন আপনি কিভাবে এই ক্রিকেট বা ফুটবলের বাণিজ্যটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন কিন্তু আর একটি দেশকে ঘিরে আপনার বিশ্বকাপকে মানে ধরে রাখার সুযোগ কিন্তু, বা এত বড় ইভেন্টকে ধরে রাখার ইয়েটা কম। বিশ্বকাপ আয়োজন কিন্তু করতে হলে আসলে বিশ্বকাপ, সারা বিশ্বেই এটাকে ছড়াতে হবে। এখন বিশ্বকাপের পুরো আপনার এর আগে 32টা দল খেলেছে, 2026-এ মনে হয় 48টা দল খেলবে। এটা ধরে ধরেন কানাডা একদিকে আমেরিকা, একদিকে মেক্সিকো, 3টি দেশ যদি একসঙ্গে হয়ে থাকে, তাহলে আস্তে আস্তে আমরা যে বিশ্বের যে ইউনিফর্মিটি, সেটাও কিন্তু একটা, এই যে মানুষে নিশ্চয়ই প্রচুর লোক যাবেন, দেখতে যাবেন, Mobility খেলা বাড়বে, হবে, অনেক mobility হ্যাঁ বাড়বে। মোবিলিটি হবে। এতে কিন্তু মানুষের যোগও বাড়বে, শুধু ব্যবসায়িক নিশ্চয়ই ব্যবসা বাড়বে, বাড়বে, সবই ঠিক আছে, কিন্তু মানুষের যোগটাও কিন্তু আমাদের এক্ষেত্রে দেখা উচিত। 2 নম্বর হচ্ছে যে ভবিষ্যতে দেখা যেতে পারে যে আমাদের কোনো ক্রিকেটার বা আমাদের কোনো এখান থেকে যারা ভালো খেলছেন, তিনি হয়তো এখান থেকে আমেরিকায় ক্রিকেট খেলার জন্য আমেরিকায় যেতে পারেন, এবং ভবিষ্যতে ওই আমেরিকার হয়ে ক্রিকেটও খেলতে পারেন। ফলে তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হবে। এক্ষেত্রে আপনি মানে আমেরিকায় যে ক্রিকেট নিয়ে ইন্টারেস্ট, বা আস্তে আস্তে যে অন্তত নিউ ইয়র্ক যে জায়গায় অভিবাসী কেন্দ্রিক, যে ভারতীয় উপমহাদেশের অভিবাসী কেন্দ্রিক, সেই জায়গার চিত্রটা যদি আর একটু বলেন। না, অভিবাসী কেন্দ্রিক যেমন জায়গাগুলোর মধ্যে যদি উন্মাদনা, যেমন আমি নিউ ইয়র্কের কথা আমরা বললাম, টেক্সাসে আছে, ফ্লোরিডাতেও প্রচুর অভিবাসীরা সেখানে আছেন, জর্জিয়াতে আছেন প্রচুর অভিবাসী, ক্যালিফোর্নিয়াতে প্রচুর অভিবাসী, ফলে বিভিন্ন জায়গাতে আছেন। ফলে আমেরিকাতে তো আসলে সব দেশের মানুষ আছে, প্রচুর মানুষ আছে, এবং যেসব এখনকার যে দেশগুলো 20-25টা দেশ যারা ক্রিকেট খেলে, সেই দেশগুলোরও প্রচুর মানুষ এখানে আছে। ফলে আমেরিকার যদি মানে ক্রিকেটটাকে সত্যিকার অর্থেই মনে করে যে সেখানে তাদের ক্রিকেট বোর্ড গঠন করা হবে এবং ধারাবাহিকভাবে মাঝে মাঝে সেখানে খেলা হবে, এবং অলরেডি তো আমেরিকা একটা টি-20 ম্যাচ হচ্ছে এবং ভালো খেলেছে, এবং তাদের কিন্তু টি-20 একটা লিগ কিন্তু তাদের ওখানে হচ্ছে, টি-20 ওদের কাছে কিন্তু আমরা পরাজিত হয়েছে এই প্রথমে প্রস্তুতি ম্যাচে। ফলে সব কিছু মিলে যে আমেরিকার যে বিশেষ করে যেসব জায়গায় অভিবাসীরা আছেন, প্রচুর অভিবাসী আছেন, সেখানে কিন্তু আসলে ক্রিকেটকে সাকসেসফুল করা সম্ভব। এবং আপনি একটা কথা বলতেছিলেন যে মানে ওইখানকার যারা নাগরিক, তাদের জন্য এটা অনেক আবেগের, এবং তাদের জন্য আসলে অনেক কার্যকর হবে বলে আমার কাছে মনে হয়েছে আর কি দেখে। ধন্যবাদ তানভীর স্যার, যে আপনি ঘুরে আসার কারণে কিন্তু আমরা অনেক বেশি কিছু জানতে পারলাম। অনেকেই এখনও মানে এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেননি। ধরেন যে আমি যেটা বুঝেছি সেটা যতদূর পড়ে শুনে দেখে যা মনে হয়েছে সেটা, কিন্তু আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে যেটা বললেন সেটাই কিন্তু আসল যে মানুষের সঙ্গে মানুষকে একেবারে সামনাসামনি দেখা থেকে যেভাবে মানে তাদের আবেগকে, তাদের মানে উপলব্ধি করেছেন, সেটা কিন্তু বিরাট আপনার একটা অভিজ্ঞতা। আপনি যে কোনো সময় বলতে পারেন যে আমেরিকা প্রথম বিশ্বকাপ হয়েছিল, আমি কিন্তু ওই সময় ছিলাম,
যে এরপরে যে কোনো সময়। এবং আমেরিকায় যারা খেলা দেখতেছে তারাও কিন্তু এটাই মনে করতেছে, তারাও গর্ববোধ করতেছে যে আমরা খেলা দেখতে হবে। আমার ধারণা এরপরের বিশ্বকাপ বা যখনই হোক না কেন আমরা সে সময় ভালো করব, এবং যারা ওই মানে কাঁদতে কাঁদতে বা মন খারাপ করে স্টেডিয়াম ছেড়েছিলেন তারা হয়তো আর তাদেরকে মন খারাপ করে ছাড়তে হবে না। তখন সাকিব বা মাহমুদুল্লাহর উত্তরসূরিরা যারা আসবেন, তামিম লিটনদের উত্তরসূরিরা যারা আসবেন, তারা তাদেরকে মানে হাসতে হাসতে মাঠ ছাড়ার ব্যবস্থা করতে পারবেন। আমাদের যে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের যারা আসবে তারা আনন্দ উচ্ছ্বাসে দেশ নিয়ে, সারা বিশ্ব নিয়ে এবং খেলা ও সর্বোপরি খেলা দেখার আনন্দ নিয়ে ভেসে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। আমাদেরও তাই মনে হয়, আমার কাছেও সেটাই মনে হয় যে সেটাই ভালো হবে। ধন্যবাদ দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের আলোচনা। দেখা হবে আবার অন্য কোনো বিষয় নিয়ে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।